প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যাথ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমরা নবম অধ্যায়ের 12তম লেকচার ক্লাস নেব এবং আজকের লেকচার হচ্ছে 9.5 এর ফার্স্ট লেকচার। এই চ্যাপ্টারটা শেষ করলেই আমাদের 9 চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। আর এই চ্যাপ্টারে আমরা উল্লম্ব তলে প্রক্ষিপ্ত বস্তুর গতিপথ নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। আমি যদি উল্লম্ব তলে একটা বস্তুকে আলফা কোণে নিক্ষেপ করি তাহলে তার গতিপথটা কেমন হবে সেটাই এখানে আমি এখন দেখাচ্ছি। আমি এখানে একটা OX রেখা আঁকলাম আর OX এর উপর আমি একটা উল্লম্ব রেখা OY আঁকলাম। এখন ও বিন্দু থেকে আমি আলফা কোণে একটা বস্তুকে নিক্ষেপ করলাম। নিক্ষেপ করার পর বস্তুটা এই গতিপথ দিয়ে চলে যাবে। তাহলে ও বিন্দু থেকে এটাকে আমি আলফা কোণে নিক্ষেপ করলাম, ইউ বেগে নিক্ষেপ করলাম। কি বেগে নিক্ষেপ করলাম? ইউ বেগে। তাহলে ইউ এর দুইটা উপাংশ বল পাওয়া যাবে, একটা হচ্ছে OX বরাবর আর একটা হচ্ছে OY বরাবর। তাহলে ইউ এর OX বরাবর যে উপাংশ অংশক বেগ পাওয়া যাবে সেই অংশক বেগ হচ্ছে অথবা উপাংশক বেগ হচ্ছে ইউ কস আলফা, এবং OY বরাবর আরেকটা বেগ পাওয়া যাবে, সেই অংশক বেগ হচ্ছে ভি সাইন আলফা। এখন মনে করলাম যে টি সময় পর বস্তুটা আমার পি বিন্দুতে আসলো। পি বিন্দুতে এসে সে ভি বেগ প্রাপ্ত হলো। তাহলে পি বিন্দুতে এসে যখন সে ভি বেগ প্রাপ্ত হবে তখন সেই বিন্দুতেও তার দুইটা অংশক বল পাওয়া যাবে। একটা OX বরাবর, সে মনে করো OX এর সাথে এই বেগে ভি বেগ প্রাপ্ত হলো। এখানে সে মনে করো থিটা কোণ উৎপন্ন করেছে। এখানে টি সময় পর সে পি বিন্দুতে আসার পর ভি বেগ প্রাপ্ত হলো, ভি বেগে এসে আনুভূমিকের সাথে সে থিটা কোণ উৎপন্ন করেছে। তাহলে সেই পি বিন্দুতেও তার দুইটা অংশক বল পাওয়া যাবে। তাহলে ভি এর OX বরাবর একটা অংশক বেগ পাওয়া যাবে। অংশক বেগ একটা হচ্ছে ভি কস থিটা আর একটা OY বরাবর অংশক বেগ হচ্ছে ভি সাইন থিটা। এখন কথা হচ্ছে যে যেহেতু এখানে আমি উল্লম্ব তলে আলফা কোণে নিক্ষেপ করেছি, তাহলে এখানে আমার একটা অভিকর্ষ ত্বরণ কাজ করবে। তো অভিকর্ষ ত্বরণ সবসময় আমার উল্লম্ব দিকে কাজ করে। তাহলে উল্লম্ব দিকে আমার ইউ ভি সাইন আলফা এবং ভি সাইন থিটা এই জিনিসটা সবসময় চেঞ্জেবল, এক একটা জায়গায় এক একটা রকম হবে। কিন্তু আনুভূমিক দিকে আমার এই অভিকর্ষ বল কখনো ক্রিয়া করে না। তাহলে এই ইউ কজ আলফা এবং ভি সাইন কস থিটা এই দুইটা বেগ সবসময় ধ্রুবক থাকবে, মানে আনুভূমিক দিকে আমার এই দুইটা বেগ অলওয়েজ ধ্রুবক থাকবে। তাহলে আমি বলতে পারি যে ইউ কজ আলফা ইজ ইকুয়াল টু ভি কস থিটা। এটা আমরা বলতে পারি, যেহেতু এটা হচ্ছে আনুভূমিক উপাংশ, এটার উপর আমার অভিকর্ষ ত্বরণের তেমন কোনো ক্রিয়া করে না। তাহলে এই দুইটা অংশক বেগ আমার সবসময় সমান থাকবে। এখন ইউ বেগে যদি আমি আলফা কোণ আনুভূমিকের সাথে আলফা কোণে একটা বস্তুকে নিক্ষেপ করি এবং টি সময় পর যদি সে পি বিন্দুতে পৌঁছায় ভি বেগ প্রাপ্ত হয়, তখন তার গতির সমীকরণগুলো কেমন হবে সেটা দেখাচ্ছি। যেমন আমরা জানি যে ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, এটা আমরা আগের চ্যাপ্টারে পড়ে আসছি। যদি আমি উল্লম্বভাবে একটা বস্তুকে নিক্ষেপ করি তাহলে এখন যদি আমি আলফা কোণে একটা বস্তুকে নিক্ষেপ করি তাহলে আমার ভি এর অংশক বল হবে উল্লম্ব বরাবর ভি এর অংশক বল হচ্ছে ভি সাইন থিটা, যেহেতু ভি বেগ আনুভূমিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে, ইজ ইকুয়াল টু ইউ সমান হচ্ছে ইউ সাইন আলফা। যেহেতু ইউ আনুভূমিকের সাথে আলফা কোণ উৎপন্ন করে তাহলে তার উল্লম্ব অংশ হচ্ছে ইউ সাইন আলফা মাইনাস জিটি, যেহেতু উপরের দিকে নিক্ষেপ করছি এই কারণে মাইনাস। আর তারপর উল্লম্ব দিকে যদি আমি আবার নিক্ষেপ করে একটা বস্তুর আরেকটা গতিবেগ পাচ্ছি, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। এখানে সেটা হবে ভি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা মাইনাস 2gh। মানে এই পি বিন্দুতে সে ভূমি থেকে এটা স্মল এইচ উচ্চতায় আছে, সেই এইচ এর মান হচ্ছে আমার ভি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা মাইনাস 2gh। আর
এই ও বিন্দু থেকে পি বিন্দুতে পৌঁছাতে যদি আমার টি সেকেন্ড সময় লাগে, তাহলে আমি বলতে পারি h ইজ ইকুয়াল টু ইউ সাইন আলফা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এটা হচ্ছে আমি একটা বস্তুকে যদি আলফা কোণে ইউ বেগে নিক্ষেপ করি এবং ভি বেগ প্রাপ্ত হয় টি সময় পর, তাহলে আমরা এই তিনটা গতির সমীকরণ পাই। এখন আমরা চলে আসি নেক্সট টপিকসটা হচ্ছে আমি যদি ভূমির সাথে আনুভূমিকের সাথে আলফা কোণে ইউ বেগে একটি বস্তুকে নিক্ষেপ করি, সেই সর্বোচ্চ কত উচ্চতা যাবে সেই সর্বোচ্চ উচ্চতা নির্ণয়ের ফর্মুলাটা আমি দেখাচ্ছি। তা আমি ইউ বেগে আলফা কোণে একটা বস্তুকে নিক্ষেপ করার পর সে সর্বোচ্চ পি বিন্দুতে এসে সর্বোচ্চ উচ্চতা তার পাওয়া গেল। পি বিন্দুতে সে ভূমি থেকে সর্বোচ্চ উচ্চতা আছে, সেই সর্বোচ্চ উচ্চতা হচ্ছে এইচ। সেই এইচ এর মান নির্ণয় করব। যেহেতু পি বিন্দুতে সে সর্বোচ্চ উচ্চতায় উঠেছে এবং এই পি বিন্দু থেকে বস্তুটা তারপর নিচের দিকে নেমে গিয়েছে, তাহলে পি বিন্দুতে তার শেষ বেগটা শূন্য থাকবে। বেগ শূন্য হওয়ার কারণে সে নিচের দিকে নেমে যাচ্ছে। তাহলে আমার এখানে আমার শেষ সর্বশেষ বেগের যে উপাংশ বলটা সেটা শূন্য থাকবে। মানে আমি যদি ভি স্কোয়ার ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ এই ফর্মুলাতে যাই, তাহলে এখানে ভি হচ্ছে এখানে 0, ইউ হচ্ছে তার উলম্ব আদি বেগের উলম্ব উপাংশ বেগ, আদি বেগের উলম্ব উপাংশ বেগ হচ্ছে ইউ সাইন আলফা, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা মাইনাস টু জি, আর এইচ এর মান হচ্ছে ভূমি থেকে সে ক্যাপিটাল এইচ উচ্চতা আছে। এখন আমি ক্যাপিটাল এইচ এর মানে বের করব। তাহলে আমি লিখতে পারি যে 2gh ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। তাহলে এইচ ইজ ইকুয়াল টু আসবে আমার ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g। এটা হচ্ছে আলফা কোণে ইউ বেগে যদি একটা বস্তুকে নিক্ষেপ করি সে সর্বোচ্চ এত উচ্চতায় যাবে। তাহলে এই ফর্মুলাটা আমাদেরকে মনে রাখতে হবে। এটা হচ্ছে আমার সর্বোচ্চ উচ্চতা পৌঁছার সর্বোচ্চ উচ্চতার সূত্র। আর সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে কি কতটুকু সময় লাগে সেই সময়টা বের করব। মানে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছার গমনকাল, এই গমনকালটা এখন আমি বের করব। সাপোজ ধরলাম যে ও থেকে পিতে যেতে তার টি সেকেন্ড সময় লাগে, সেই টি এর মান বের করব। যেহেতু আমার সর্বোচ্চ উচ্চতায়, এটার জন্য আমি এই সূত্রটা ইউজ করব, ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জি টি। তো ভি আমার এখানে 0, এটা 0ই থাকবে, আর ইউ মানে হচ্ছে ইউ সাইন আলফা মাইনাস জি টি। তাহলে জি টি ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি ইউ সাইন আলফা। তাহলে এখান থেকে আমি টি সমান বলতে পারি ইউ সাইন আলফা বাই জি। দ্যাট মিন্স কোনো একটা বস্তুকে যদি আমি আলফা কোণে আনুভূমিকের সাথে আলফা কোণে ইউ বেগে নিক্ষেপ করি, সে সর্বোচ্চ এইচ উচ্চতায় উঠবে। সে এইচ উচ্চতায় যেতে তার সময় লাগবে ইউ সাইন আলফা বাই জি। এখন আমরা চলে আসি আমাদের নেক্সট টপিক হচ্ছে বিচরণকাল। বিচরণকাল হচ্ছে কি, আমি ও থেকে একটা বস্তুকে নিক্ষেপ করলাম, সে এই পথে ঘুরে এসে এই বিন্দুতে পৌঁছালো। তাহলে এই বিন্দুতে পৌঁছাতে তার কতটুকু সময় লেগেছে সেই সময়টা হচ্ছে আমার বিচরণকাল। এখন এই বিচরণকালটাকে আমি ধরলাম যে ক্যাপিটাল টি। এই ক্যাপিটাল টি এর মান আমার এখানে কত হয় সেটা বের করতে হবে। তাহলে আমি যদি ও থেকে ইউ বেগে আলফা কোণে একটা বস্তুকে এই বিন্দুতে এসে পৌঁছাতে তার সময় যদি লাগে ক্যাপিটাল টি সেকেন্ড, এবং এই বিন্দুতে তার উলম্ব সরণ, এই বিন্দুতে যেহেতু সে ভূমিতে পড়ে গিয়েছে, তাহলে এই বিন্দুতে তার উলম্ব সরণ কিন্তু নাই। তাহলে এই বিন্দুতে তার উলম্ব সরণ হচ্ছে 0। তাহলে আমি জানি যে এইচ ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তাহলে এখানে যেহেতু উলম্ব সরণটা আমার এই বিন্দুতে আমার উলম্ব সরণ 0, তাহলে এইচ এর মান এখানে 0, ইউ হচ্ছে ইউ সাইন আলফা, আর টি হচ্ছে ক্যাপিটাল টি, মানে ও থেকে এতে যেতে তার সময় লাগে ক্যাপিটাল টি সেকেন্ড মাইনাস হাফ জি ক্যাপিটাল টি স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমি টি কমন নিয়ে নিই, তাহলে ইউ সাইন আলফা মাইনাস হাফ জি ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু 0। টি কে ওই পাশে চলে গেলে 0, কারণ টি অলওয়েজ নন জিরো।
তাহলে ইউ সাইন আলফা ইজ ইকুয়াল টু হাফ জি টি। তাহলে টি ইজ ইকুয়াল টু আমার আসতেছে 2u সাইন আলফা বাই জি। এটা হচ্ছে আমার টোটাল বিচরণকাল, মানে ও থেকে আলফা কোণে ইউ বেগে যদি একটা বস্তুকে নিক্ষেপ করি তাহলে তার বিচরণকাল হচ্ছে 2u সাইন আলফা বাই জি। এবার আমাদের পরবর্তী টপিকসে চলে আসি। আমাদের পরবর্তী টপিক হচ্ছে আনুভূমিক পাল্লা। আনুভূমিক পাল্লা হচ্ছে যখন একটা বস্তুকে আমি নিক্ষেপ করব আলফা কোণে, তখন সে ও থেকে ও বি এ পথে এসে ভূমি এ তে পৌঁছাবে, তখন তার আনুভূমিক পাল্লা হচ্ছে এই ও এ, মানে অনুভূমিক দিকে তার যে সরণটা তাকে আমরা বলি আনুভূমিক পাল্লা। এই আনুভূমিক পাল্লাকে আমরা আর দ্বারা প্রকাশ করি। আর ইজ ইকুয়াল টু হচ্ছে ও এ সমান হচ্ছে ও দূরত্ব। তাহলে আনুভূমিক দিকে আমার কি বেগ ক্রিয়া করে? আনুভূমিক দিকে আমার অলওয়েজ আনুভূমিক উপাংশ ইউ কজ আলফা এই বেগটা ক্রিয়া করবে, এবং ও থেকে এতে যেতে তার যদি সময় টি হয় তাহলে আমি লিখতে পারি আর ইজ ইকুয়াল টু ইউ কজ আলফা ক্যাপিটাল টি, কারণ এটা হচ্ছে আমার টোটাল বিচরণকাল। তাহলে ও থেকে এতে তার বিচরণকালটাই হবে টি, আর টি এর মান আমি একটু আগে বের করেছি, সেটা আমি এখানে বসাবো। টি এর মান হচ্ছে 2u সাইন আলফা ডিভাইডেড বাই হচ্ছে জি। তাহলে এখান থেকে আমি ক্যালকুলেশন করে দেখি কি আসে। আর ইজ ইকুয়াল টু 2u স্কোয়ার সাইন আলফা কজ আলফা ডিভাইডেড বাই হচ্ছে জি। তাহলে 2 সাইন আলফা কজ আলফা সমান আমরা কি জানি? সাইন 2 আলফা, মানে ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি। এটাই হচ্ছে আমার আনুভূমিক পাল্লায়ের ফর্মুলা। তাহলে কোনো সময় যদি আমি আলফা এবং ইউর মান জানলে যে আনুভূমিক পাল্লাটা আমি বের করতে পারবো। এখন এই আনুভূমিক পাল্লাটা সর্বোচ্চ একটা রেঞ্জ আছে, যে সর্বোচ্চ সে কত দূর পর্যন্ত যাবে। সেই সর্বোচ্চ একটা বস্তুকে যদি আমি আলফা কোণে, মানে কত কোণে নিক্ষেপ করলে সে সর্বোচ্চ কত দূরে গিয়ে পৌঁছাবে, সেটা যদি আমি বের করতে চাই, সেটা আমার ডিপেন্ড করবে এই আলফা এর উপর। এখন সেই আলফা এর উপর ডিপেন্ড করবে, দ্যাট মিনস এই কোণের মান কত হলে সাইন থিটার মান আমি সর্বোচ্চ জানি। আমরা জানি সাইন থিটার সর্বোচ্চ মান হচ্ছে 1, তাহলে সাইন 2 আলফা ইজ ইকুয়াল টু 1। এখন সাইন কত ডিগ্রিতে গেলে আমার 1 পাওয়া যাচ্ছে? সাইনের মান যদি আমার 90 ডিগ্রি হয়, মানে সাইন পাই বাই 2। দেন উভয় পাশ থেকে সাইন চলে গেলে 2 আলফা ইজ ইকুয়াল টু পাই বাই 2। সুতরাং আলফা ইজ ইকুয়াল টু আমার আসবে পাই বাই 4। তাহলে আমি বলতে পারি যে আমি একটা বস্তুকে যদি পাই বাই 4 অর্থাৎ 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করি, তাহলে সে তার সর্বোচ্চ দূরত্ব, মানে সর্বোচ্চ পাল্লা অতিক্রম করবে। তাহলে আমি আরেকটা ফর্মুলা জানলাম আনুভূমিক পাল্লা থেকে, যে আমি যদি কোনো একটা বস্তুকে আলফা কোণে নিক্ষেপ করি, মানে পাই বাই 4 মানে 45 ডিগ্রি, আনুভূমিকের সাথে 45 ডিগ্রি করে নিক্ষেপ করি, তাহলে বস্তুটি তার সর্বোচ্চ পাল্লা অতিক্রম করবে। তাহলে সেই সর্বোচ্চ পাল্লাকে আমরা তখন লিখবো আর ম্যাক্স ইজ ইকুয়াল টু আমরা তখন লিখতে পারি ইউ স্কোয়ার বাই জি। যেহেতু এটা মান 1, তাহলে ইউ স্কোয়ার বাই জি আমার এখানে আসতেছে সর্বোচ্চ পাল্লার মান। এখন সর্বোচ্চ পাল্লা যখন আমি আলফা ইজ ইকুয়াল টু পাই বাই 4 কোণে একটা বস্তুকে নিক্ষেপ করব, তখন সে সর্বোচ্চ কত উচ্চতায় যাবে, সেই সর্বোচ্চ উচ্চতাটাও আমরা এখান থেকে নির্ণয় করতে পারবো। মানে এইটা হচ্ছে তার সর্বোচ্চ উচ্চতা। এই সর্বোচ্চ উচ্চতাকে যদি আমি ক্যাপিটাল এইচ ধরি, তাহলে এইচ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা মানে এখানে হচ্ছে পাই বাই 4 ডিভাইডেড বাই 2g। তাহলে এখানে এটা আমি যদি ক্যালকুলেশন করি, ইউ স্কোয়ার 1/√2 মানে হাফ বাই 2g, মানে ইউ স্কোয়ার বাই 4g। তাহলে সর্বোচ্চ উচ্চতা হবে তার h ইজ ইকুয়াল টু হবে ইউ স্কোয়ার বাই 4g, আর সর্বোচ্চ সে এত উচ্চতায় যাবে। আর সর্বোচ্চ উচ্চতায় যেতে তার যদি গমনকালটা বের করতে চাই, মানে ও থেকে বিতে যেতে তার যদি স্মল টি সেকেন্ড সময় লাগে, টি ইজ ইকুয়াল টু আমরা জানি ইউ সাইন আলফা বাই জি। আলফার মান এখানে আমি যদি পাই বাই 4 বসাই, ইউ সাইন পাই বাই 4 বাই জি। সাইন পাই বাই 4 মান হচ্ছে 1/√2, তাহলে ইউ বাই √2 জি। তাহলে সর্বোচ্চ উচ্চতায় যেতে তার সময় লাগবে
u/√2g। কখন এটা হবে? যদি আমার আলফার মান π/4 হয়। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে যে এটা হচ্ছে স্পেশাল কেস, যে আমি একটা বস্তুকে যদি 45 ডিগ্রি ভূমির সাথে 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করি, সে সর্বোচ্চ পাল্লা অতিক্রম করবে u²/g। ওই সময় সে সর্বোচ্চ উচ্চতা যাবে u²/4g, এবং ওই সময় তার গমনকাল হবে, মানে সর্বোচ্চ উচ্চতায় যেতে গমনকাল হবে u/√g। এখন আমরা খেয়াল করি, যখন একটা বস্তুকে আমি π/4 কোণে নিক্ষেপ করব, তখন আর ম্যাক্স এবং এইচ এর মধ্যে কি সম্পর্কটা পাওয়া যাবে। তাহলে আমি জানি যে আর ম্যাক্স ইজ ইকুয়াল টু হচ্ছে u²/g, এটা একটু আগে আমি বের করেছি। আর এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে u²/4g। তাহলে এখান থেকে আমি লিখতে পারি এইচ ইজ ইকুয়াল টু 1/4 ইন্টু u²/g। তাহলে u²/g হচ্ছে কি আর ম্যাক্স। তাহলে এইচ ইজ ইকুয়াল টু 1/4 ইন্টু আর ম্যাক্স। তাহলে আর ম্যাক্স ইজ ইকুয়াল টু আমার এখানে আছে 4h। তাহলে আনুভূমিক পাল্লা, মানে সর্বোচ্চ আনুভূমিক পাল্লা তার সর্বোচ্চ উচ্চতার 4 গুণ। এটা হচ্ছে এই কন্ডিশনটা আমি কখন পাবো? যখন আলফা ইজ ইকুয়াল টু π/4 হবে, মানে আমি যদি 45 ডিগ্রি কোণে একটা বস্তুকে নিক্ষেপ করি, তখন সর্বোচ্চ পাল্লার সাথে সর্বোচ্চ উচ্চতার সম্পর্কটা হচ্ছে এটা, আর ম্যাক্স ইজ ইকুয়াল টু 4h। এটা একটা কিন্তু ম্যাথ বলতে পারো, ওয়ান কাইন্ড অফ থিওরাম, অনুসিদ্ধান্ত। এই ম্যাথটা অনেক সময় এসে থাকে। আমাদের নেক্সট টপিক্সে চলে আসি। নেক্সট টপিক হচ্ছে, যদি আমি একই পাল্লায় কোনো বস্তুকে দুইবার নিক্ষেপ করি, তাহলে নিক্ষেপণ কোণের সমষ্টি কত হবে সেটা এখন দেখাবো। এখন আমি একই পাল্লা মানে ও এ পাল্লা সেম রেখে আমি দুইটা বস্তু নিক্ষেপ করলাম। একটা গেল এই পথে আর একটা গেল এই পথে। এই পথে যেটা গিয়েছে, প্রথম যে পথটাতে গিয়েছে সেই পথে তাকে আমি নিক্ষেপ করলাম আলফা কোণে, আর সেকেন্ড যে পথে গিয়েছে সেটা আমি নিক্ষেপ করলাম ভূমির সাথে, সে বিটা কোণ নিক্ষেপ করা হলো ইউ ব্যাগে, অবশ্যই ইউ ব্যাগে নিক্ষেপ করা হলো। এখানেও যদি এখন একই পাল্লা সেম রেখে যদি ইউ ব্যাগে আমি দুইটা নিক্ষেপণ কোণে বস্তুকে নিক্ষেপ করি, তাহলে একটা নিক্ষেপণ কোণ হচ্ছে আলফা আর একটা নিক্ষেপণ কোণ হচ্ছে বিটা। এই দুইটা কোণের সমষ্টি অবশ্যই 90 ডিগ্রি সমান হতে হবে, না হলে পাল্লা সেম থাকবে না। তাহলে এখান থেকে আরেকটা ফর্মুলা আমরা জানলাম, পাল্লা একই রেখে যদি কোনো দুটি বস্তু নিক্ষেপ করা হয়, তাদের নিক্ষেপণ কোণের সমষ্টি সর্বদা 90 ডিগ্রি হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আজকে লেকচারে আমার ফান্ডামেন্টাল যেসব ম্যাথগুলা এই চ্যাপ্টারে প্রবলেম সলিউশন করতে লাগবে, সেই সকল প্রবলেম সলিউশনের জন্য যে সকল ফর্মুলা আমার লাগবে, সেই ফর্মুলাগুলার ইলাবোরেশন বা আমি আজকে দেখিয়ে দিয়েছি কিভাবে ফর্মুলাগুলো আমরা ইউজ করব, কখন সর্বোচ্চ উচ্চতা ফর্মুলা ইউজ করব, কখন আনুভূমিক পাল্লা নির্ণয় করব, এবং গমন সর্বোচ্চ উচ্চতায় যাওয়ার গমন কাল নির্ণয় করব, সেগুলা বের করে আমি দেখিয়ে দিয়েছি। তোমরা লেকচারটা খুব ভালো করে ফলো করবে। পরবর্তী লেকচারে আমি এই রিলেটেড কিছু ম্যাথের সলিউশন করব, এবং 9.5 চ্যাপ্টারটা কম্পারেটিভলি অন্যান্য চ্যাপ্টার থেকে ইজি আছে, এবং চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের এইচএসসি পরীক্ষার জন্য এই চ্যাপ্টারটা থেকে একটা ম্যাথ এসে থাকে। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।